কই মাছের প্রাণ বুঝি এটাকেই বলে। আর্জেন্টিনা টিম এবারের বিশ্বকাপে তারা যেভাবে ফাইনালে উঠলো, এরপর এই কথা আপনারা বলতেই পারেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। আরো একবার আর্জেন্টিনার পিছিয়ে থাকা এবং আরো একবার আর্জেন্টিনা কাম ব্যাক করলো। মনে হচ্ছিল 2022 সালের রিয়াল মাদ্রিদ যা করেছিল চ্যাম্পিয়ন্স লিগে, এবারের বিশ্বকাপে সেম কাজটাই করছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে দিল 2-1 গোলে। আমি অনেক কিছুর জন্য প্রস্তুত ছিলাম, আমি আসলে কই মাছের প্রাণের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মানে এই ধরনের উপমাও যে আটলান্টার এই মাঠে বিশ্বকাপ দেখার পরে এবং ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার ক্লাসিক এক ম্যাচ দেখার পরে দেওয়া যায়, সেটা এই ইন্ট্রো শুনে বোঝা গেল। বাংলাদেশ মিস করছেন কি? বাংলাদেশ মিস করাটা তো আসলে খুব স্বাভাবিক। আচ্ছা, বোঝা যাচ্ছে মাছ আপনি মিস করছেন। তবে বাংলাদেশের সমর্থকেরা নিশ্চয়ই কিছুই মিস করছেন না। তারা টি স্পোর্টসে খেলা দেখছেন এবং টি স্পোর্টসে আরও একবার আপনি দেখবেন আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ফাইনাল। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাংলাদেশের সমর্থকেরা যারা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত নাই দিন নাই খেলা দেখছেন, তাদের একটা দল অন্ততপক্ষে বিশ্বকাপের ফাইনালে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এইখানে লিওনেল মেসিকে আপনি আরও একবার ফাইনালে দেখতে পারবেন, এটাও আরেকটা বড় কথা। আর আপনি যেটা বললেন রিয়াল মাদ্রিদের মতো প্রত্যাবর্তনের গল্পটা অনেকটা সেরকমই হচ্ছে। আমি জানি না এটা কেমন দেখায়, কিন্তু মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই তুলনা আসলে তো একটু বার্সা আর আর্জেন্টিনা ঘেঁষা ঘেঁষা ব্যাপার হয়েছে, কিন্তু এইখানে আমরা যে আর্জেন্টিনাকে দেখছি তাকে আপনি হয়তো একটু রিয়াল মাদ্রিদের সঙ্গে মেলালেও মেলাতে পারেন আচার আচরণে এবং ব্যাপার স্যাপারে। যাই হোক, আমরা একটু ম্যাচের ভেতরে ঢুকে যাই। আর্জেন্টিনা আরও একবার ফেরার গল্প লিখলো, যেখানে তারা প্রথমে গোল হজম করলো এবং তারপর গিয়ে তারা দুইটা গোল শোধ করলো। আর্জেন্টিনার একটা গোলের জন্য আমার অপেক্ষা ছিল। মানে আমি যে কারণে আর্জেন্টিনাকে মানে সেকেন্ড হাফে যেভাবে দেখতে পাচ্ছিলাম, তাতে মনে হচ্ছিল আর্জেন্টিনা যদি একটা গোল দিতে পারে, এক গোল শোধ করতে পারে, তাহলে এই ইংল্যান্ড আর পেরে ওঠার কথা না। কারণ ইংল্যান্ড ওই এক গোল খাওয়ার পরে খেলা একরকম ছেড়েই দিয়েছিল। মানে ছেড়ে তো দেয়নি, মানে পুরোপুরি ডিফেন্ডিংয়ে ব্যস্ত ছিল। দেখেন, ইংল্যান্ড ওই গোলটার পরেই হচ্ছে গিয়ে তাদের ব্যাকলাইনটাকে তারা পেছনে নামানো শুরু করলো। বাট আপনি এটা কখন করবেন? আপনি এটা কখন হচ্ছে ক্রিয়েটিভ কোনো টিমের এগেনস্টে যদি করেন, সেইটার রেজাল্ট কি হয় সেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা আজকের ম্যাচটাই বুঝিয়ে দিয়েছে। এই ম্যাচের ফার্স্ট হাফ আপনি দেখেছেন একরকম, সবাই দেখেছে একরকম, সেকেন্ড হাফ সবাই দেখলো আরেক রকম। মানে ফার্স্ট হাফ দেখে এক মনে হচ্ছিল WWE চলছে। আপনি প্রথম 23 মিনিটের মধ্যেই সেখানে হচ্ছে 13-14টা ফাউল আপনি দেখে ফেলেছেন। এরপর সেখানে কোনো অন টার্গেট শট নাই, রেকর্ড হয়েছে 0.08 ছিল এক্সপেক্টেড গোলস রেশিও, যেটা 1960s এর পর ওয়ার্ল্ড কাপের কোনো নকআউট স্টেজের ম্যাচে হয় নাই। মানে ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে কোনো ম্যাচে 66 সালের পরে কেন বলা হচ্ছে? কারণ 66-র পর থেকে ডেটা কাউন্ট শুরু হয়েছে। এখন আপনি শিওর থাকতে পারেন 66-র আগেও এমন কোনো ঘটনা ঘটে নাই। তার মানে ইতিহাসে প্রথমবারই বিশ্বকাপের নকআউট ফেজের একটা ম্যাচে প্রথম 30 মিনিটে দুই দলের কারো একটা অন টার্গেটের শট নেই, একটা অফ টার্গেটের শট নেই। এইভাবে গেছে ফার্স্ট হাফ। ওই ফার্স্ট হাফেই এনজো ফার্নান্দেজ একটা শট নিয়েছিলেন, যে শটটা একটুখানি বার পোস্টের উপর দিয়ে চলে গেছে। ওই জায়গাতে ফার্স্ট হাফ শেষ। ফার্স্ট হাফ যখন শেষ হলো, সেকেন্ড হাফ শুরু হলো। সেকেন্ড হাফে আর্জেন্টিনা একটু একটু করে ভালো খেলা শুরু করলো, কিন্তু উল্টো এগিয়ে গেল ইংল্যান্ড। দেখেন, ফার্স্ট হাফটার সময় মনে হচ্ছিল কি আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে শুরু থেকেই তারা একটু হলেও এগ্রেসিভ ফুটবলটা খেলেছে। হ্যাঁ, তো তখন মনে হচ্ছিল এই আর্জেন্টিনা ফুল 90 মিনিটস, কারণ তাদের ভাই 120 মিনিটের ম্যাচ খেলতে হয়েছে, তাদের 90 মিনিটের ম্যাচ খেলতে হয়েছে, লাস্ট ম্যাচ 120 মিনিটের খেলতে হয়েছে। ওই নার্ভটা তারা ধরে রাখতে পারবে কিনা, বা ভাই দিন শেষে তো এটা একটা শরীর, মানে ওই শরীরটা চলে কিনা। কিন্তু তার আগেই আর্জেন্টিনা মানে পুরো ম্যাচটা শেষ করে দিল। আপনি গোলের কথা যখন চলে আসবে, ওই গোলটা হচ্ছে একটা ক্লাসিক ইংলিশ স্টাইলের গোল আমরা দেখেছি। হ্যারি কেইন নিচে নামলেন, তিনি হচ্ছে বলটা দিলেন ডেকলান রাইসকে। ডেকলান রাইসের খুব কুইক সুইচিং হলো। রজার্স যখন ক্রসটা করলেন, ওই জায়গায় তালিয়াফিকো এর আগেই পড়ে গেছেন, মানে বডি ব্যালেন্সটা হারিয়েছেন। তালিয়াফিকো এখানে ভুলটা করেছেন, মানে তালিয়াফিকো ওই জায়গায় মানে বলটা প্রথম সুযোগে হয়তো ক্লিয়ার করার একটা অপরচুনিটি যেটা পেয়েছিলেন ওটা কাজে লাগাতে পারতেন। এরপর কি করলেন, তিনি ক্রসটা জেনারেট করলেন। আমরা গতকালকেও বলছিলাম এই ম্যাচে কিন্তু গর্ডনের উপর আপনার আলাদা করে ফোকাসটা রাখতে হবে। কেন রাখতে হবে সেই জিনিসটা গর্ডন প্রমাণ করলেন। চ্যাম্পিয়ন্স লিগে 10টা গোল তিনি করেছিলেন লাস্ট সিজনটা। ইংল্যান্ডের হয়ে তার ওয়ার্ল্ড কাপে কখনো গোল ছিল না। তিনি যেভাবে মলিনাকে ফাঁকি দিলেন ওই জায়গাটায়, মলিনার মানে কোন জায়গা থেকে মলিনা মনে আঁচও করতে পারেন, এই যে তার হঠাৎ করে তার সামনে চলে আসবেন গর্ডন, এবং সেখানে আসলে দিবু মার্তিনেজের কিছুই করার ছিল না, কারণ পুরোপুরি পজিশনাল অ্যাডভান্টেজ সেই সময়টায় গর্ডনের কাছে চলে গেছে। দুই পাশে দুই উইঙ্গার কাজ করে দিয়েছেন, ইংল্যান্ড এগিয়ে গেছে। এইবার আসছে 1986, মানে ওই একই গল্প,
প্রথমে ইংল্যান্ড এগিয়ে যাবে, এরপরে একটা শো হবে। এখন এই শোটা দেখিয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি নন, এই শোটা দেখিয়েছে গোটা আর্জেন্টিনাই। ওই শো দেখিয়েছিলেন দিয়েগো মারাদোনা, লিওনেল মেসিও এখানে আছেন, কিন্তু একটু অন্যভাবে লিওনেল মেসি এখানে থাকবেন। এরপরে শুরু হলো আর্জেন্টাইন গল্প, আর্জেন্টাইন প্রতিরোধ, প্রতিরোধ তো নয় আসলে বলা উচিত আর্জেন্টাইন আক্রমণের ঝড় বইয়ে দিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। এবং ওই সময় অবশ্য আর্জেন্টিনা বেশ খানিকটা পিছিয়ে ছিল কোন জায়গায়, ততক্ষণে কুতি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ দুজন ইয়েলো কার্ড দেখেছেন, মোলিনা একটা ইয়েলো কার্ড দেখেছেন একটা ফাউল করে। এই সব করার পরে আর্জেন্টিনার ব্যাকলাইনের যে 4 জনের ভেতরে 3 জন কার্ড দেখে বসলেন, এইটা আর্জেন্টিনাকে চাপে ফেলে দিচ্ছিল। এরপরে গিয়ে আর্জেন্টিনা চেঞ্জগুলো করলো এবং ওই চেঞ্জগুলো আর্জেন্টিনার প্রয়োজন ছিল। দেখেন, নিকোলাস ওতামেন্দি মাঠে নামলেন, লিসান্দ্রো মার্তিনেজ সরে গেলেন, পারেদেসকে তুলে ফেলা হলো, রদ্রিগো ডি পল মাঠে নামলেন। এবং এরা মাঠে নামার পরে আর্জেন্টিনার ডিফেন্সটাই যেমন একটু আত্মবিশ্বাস পেল যে না ঠিক আছে, এখন আমার কাছে আরেকজন আছেন যিনি হলুদ কার্ড দেখেন নাই, তাকে 2টা ফাউল করার, একটা ফাউল করার সময় তাকে 2বার ভাবতে হবে না। রদ্রিগো ডি পল নেমে মাঠে তার প্রথম কন্ট্রিবিউশন একটা ক্রস, সেই ক্রস থেকে একটা চমৎকার হেডার, তারও আগে পরে থেকে লিওনেল মেসির একটা হেডের ক্রস থেকে গঞ্জালেস হেড করেছিলেন, যেটা জর্ডান পিকফোর্ড ঠেকিয়েছেন, একটা বার পোস্টে লেগেছে ম্যাকালিস্টার একটা, এবং আরেকটা জর্ডান পিকফোর্ড সেভ করে। এবং তারপরে যখন মানে ওই ঘটনার পরই জর্ডান পিকফোর্ড একটা মানে ওই যে হাইড্রেশন ব্রেক পেয়েছেন, ওই সেভটা করার পর তিনি বলছেন যে হাইড্রেশন ব্রেক এরকম দেখাচ্ছেন, মানে তার এখন ব্রেক দরকার। ইংল্যান্ডের তখন ব্রেকটা খুব প্রয়োজন ছিল, যেটা আর্জেন্টিনার ক্রেডিট যে ওই ব্রেকের আগে পরে আর্জেন্টিনা তাদের রিদম সেম রেখেছে এবং ইংল্যান্ড এরপরে হারিয়ে গেছে। দেখেন, ওই যে ওইটাকে যদি আপনি একটা ছোট্ট একটা স্প্যান ধরেন, হ্যাঁ, একটা টাইমের মধ্যে আপনি ফেলে দেন, দেখেন ওই সময় জর্ডান পিকফোর্ডের 2টা সেভ, একটা হচ্ছে যে আপনার পোস্টে লেগে যাওয়া, এরপর হচ্ছে নিকো গঞ্জালেজের আরেকটা শট ছিল যেটা হচ্ছে রাইট সাইড থেকে ক্রস আসলো, ওইটা হচ্ছে বাইরে দিয়ে গেল। সবকিছু মিলে ওই টাইমটা কিন্তু 4টা গোল হয়ে যেতে পারতো, বা গোলের অপরচুনিটি আর্জেন্টিনা ক্রিয়েট হয়েছিল। ইনফ্যাক্ট এবারের ওয়ার্ল্ড কাপেরই মনে হয় আমরা একটা সেরা ক্লিয়ারেন্স দেখলাম যখন হচ্ছে স্পেন্স যেই কাজটা করলেন সিমিওনেকে, তিনি যেভাবে আটকালেন, মানে যেইভাবে একেবারে কমপ্লিট সলিড, তখন মনে হচ্ছিল যে না, ইংল্যান্ড হচ্ছে তারা যে সিট ব্যাকটা করছে এটার পেছনেও ইংল্যান্ডের একটা কারণ রয়েছে, একটা কৌশল আছে। ওই যে স্পেন্স যে আটকালেন যখন জুলিয়ান সিমিওনেকে, তারপর তার কি বুনো উদযাপন, তাতে মনে হচ্ছিল ইংল্যান্ড আর স্পিরিটেড, আসলেই তাই। আবার আর্জেন্টিনা টার্গেট করেছে ওই দিকটা। আর্জেন্টিনা মূলত কি করে যে মাঝখান দিয়ে খেলার চেষ্টা করে, কিন্তু আর্জেন্টিনা আজকে ম্যাচের একটা সার্টেন স্টেজ পর্যন্ত, সেটা বোধ হয় আমি ভুল না হয়ে থাকলে 65 মিনিটস দিকে হবে, যখন আর্জেন্টিনা মাঝখান দিয়ে আক্রমণ করেছে 11টা, মানে মিডল দিয়ে 9টা 2টা, আর এই পাশ দিয়ে 10টা, স্পেন্সের ওই জায়গাটা তারা টার্গেট করেছে, ওই জায়গা দিয়ে খেলবে, এবং বারবার বোঝাও যাচ্ছে আলটিমেটলি আর্জেন্টিনা ওই দিক দিয়েই খেলা বের করেছে। মানে আর্জেন্টিনার এখনকার এই দলটার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে তুমি আমাকে ওই জায়গায় ভালো করবা, আটকাই দিবা, তুমি ওই প্ল্যান করছো, আমি তোমার ওই জায়গা দিয়েই ঘায়াল করব। প্রথমে আসেন আপনার ওই যে গোলের দিকে, আমরা যদি যাই, গোলে আসার আগে অবশ্য অনেকগুলো গল্প আছে, এগুলো না বললে এই ম্যাচের ভাইবটা আসলে মিস হয়ে যাবে। মানে লাউতারো মার্তিনেজ নামার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন, ম্যাচের 81 মিনিট লাগলো তার মাঠে প্রবেশ করতে, 81-82 মিনিট। তার আগ পর্যন্ত লাউতারো মার্তিনেজ নামতে পারছিলেন না, আর্জেন্টিনা আক্রমণ করে যাচ্ছে। তখন টমাস টুখেল তার মোটামুটি বার্ন টার্ন যা আছে সবাই নামাই দিচ্ছে যে নে খেল। মানে তখন আমরা 5 জনই হচ্ছে কি আপনার ডিফেন্ডারে, নিকো রাইলি নামলেন, ড্যান বার্ন নামছেন, স্টোনস আর গেহি তো আসেনি। আর এই সময় তখন মাথায় আসছে যে মেক্সিকোর সঙ্গে ইংল্যান্ড তো একজন কম নিয়ে বাকি কাজটা সেরে দিয়েছে, নরওয়ের সঙ্গে তারা ওই কাজটা সারতে পেরেছে, তাহলে এখন আর্জেন্টিনা সেই পরের শিকার হয় কিনা। ইংল্যান্ডের দিক থেকে ভাবনা হয়তো এমন ছিল, কিন্তু সেই ভাবনাটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল যখন এনজো ফার্নান্দেজ গোলটা করলেন। এবং গোলটা করালেন কে? লিওনেল মেসি। যেই মেসিকে নিয়ে কথা এসেছে ফার্স্ট হাফের পর 15 বার তিনি বল পজিশন হারিয়েছেন, মানে তিনি বল লুজ করে গেছেন। তিনি যখন আজকে ফার্স্ট হাফের তার স্ট্যাট আমি দেখছিলাম, তার সাকসেসফুল পাস ছিল মাত্র 66%, যেটা 2018 সালের পর কোনো টুর্নামেন্টে মেসির হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পারফরমেন্স ছিল ওই টাইম। ফার্স্ট হাফ মানে পুরো ম্যাচের হিসেব করলে যেই ম্যাচে যেই স্ট্যাটটাকে আপনি হচ্ছে ফার্স্ট হাফে আমরা দেখলাম, ফার্স্ট হাফেই সেটা ছাড়িয়ে গেছে। এরপর লিওনেল মেসি কিভাবে আসলে সবকিছু পাল্টে ফেললেন, ওই যে তার সেটআপটা করে দেয়া, সেখান থেকেই হচ্ছে আমরা দেখলাম এনজো ফার্নান্দেজের গোল। মানে
এর আগে হচ্ছিল যে আপনার আর্জেন্টিনাকে পিকফোর্ড আটকে দিয়েছিল, কিন্তু এবার কিন্তু পিকফোর্ডের আটকে দেওয়ার মতো কোনো ধরনের কোনো সুযোগ ছিল এনজো না। ফার্নান্দেজ এই কাজটা করছিলেন, শর্ট তিনি করে যাচ্ছিলেন একের পর এক, ফার্স্ট হাফে করেছেন, সেকেন্ড হাফে করেছেন এবং ফাইনালি সাকসেসফুল হলেন। ওই জায়গায় পিকফোর্ডের আর কিচ্ছু করার নাই, বল গেল। এবং তার আগে আর্জেন্টিনা বারবার কর্নার দিচ্ছিল, এই পাশ ও পাশ, এ পাশ ও পাশ, কর্নার আর্জেন্টিনা একের পর এক দিতে যাচ্ছিল। ওরকম একটা সিচুয়েশন থেকেই যখন এই গোলে আর মেসির ক্রেডিট না দেই, মানে এটার ক্রেডিটটা এনজো ফার্নান্দেজেরই থাকুক, ঠিক আছে? মানে গোল কিন্তু কারিগর মেসি, হ্যাঁ ঠিক আছে, এভরিথিং অ্যাসিস্টও মেসির। মানে আপনি কিছু বলেন আর না বলেন, এভরিথিং অ্যাবাউট মেসি। মানে সামহাও এটা ঘুরে ফিরে মেসির ব্যাপারই হয়ে যায়, কারণ কোনো না কোনো ভাবে। যাই হোক, তারপরে এনজো ফার্নান্দেজ যখন গোল করলেন 85 মিনিটে, 85 মিনিটেই তো মানে স্টেডিয়াম জাস্ট কেঁপে গেল, স্টেডিয়াম কেঁপে গেল, ইংলিশ সমর্থকেরা চুপ মেরে গেলেন। আর ইংল্যান্ড যেহেতু এতক্ষণ ম্যাচেই ছিল না, গোল খাওয়ার পরে ইংল্যান্ড ছিটকে গেল অনেক দূর। ইংল্যান্ডের তখন বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট নেগেটিভ, আর্জেন্টিনার বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পজিটিভ। আপনি একবার চিন্তা করেন, এটা বিশ্বকাপের সেমিফাইনাল, আপনার প্রতিপক্ষ আর্জেন্টিনা আর আপনি ইংল্যান্ড। আপনি একটা গোল হয়তো হজম করেছেন, কিন্তু এরপরের 5 মিনিটস তো আপনি আবার সজোরে বল রাখার চেষ্টা করবেন, আক্রমণ কিছু একটা করবেন। কিন্তু ওই পরের 5 মিনিটস বা অ্যাডিশনাল টাইমে, ওই সময় তো আপনি পুরো সময় দেখেছেন আর্জেন্টিনা অ্যাটাক করছে। মানে ওই ইংল্যান্ডের কিক অফ থেকে ইংল্যান্ড কি আর আক্রমণে যেতে পারলো? ওই পাশেই তো আর্জেন্টিনা খেলে যাচ্ছে। এইটাই তো আর্জেন্টিনা, এটা আর্জেন্টিনার সাকসেস। আবার ইংল্যান্ডের দিক থেকে যদি আপনি এটা বিশ্লেষণ করেন, তাহলে ইংল্যান্ডের জন্য একটা বড় ধরনের মানে ব্লান্ডার। ইংল্যান্ড এক গোল খাওয়ার পরে তারা ম্যাচে বলটা ধরে রাখবে, যে খেলাটারে আমরা এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে যাই, তারা মিনিমাম ওই কাজটুকুও পারে নাই। আপনি বলতে পারেন যে ওই লাউতারো মার্টিনেজের গোলটাই তো ব্যবধান করছে, কিন্তু লাউতারো মার্টিনেজের গোল হওয়ার আগে আর্জেন্টিনা ওই 5 মিনিটের ভেতরে আরো 2টা গোল দিতে পারতো। আর্জেন্টিনা তো আপনার হচ্ছে 80 মিনিটসের পর ইংল্যান্ডকে আপনি ম্যাচে খুঁজেই পান নাই। যেই ইংল্যান্ড হচ্ছে গিয়ে ধরেন বলা হচ্ছিল যে তাদের ডিফেন্স লাইনটা অনেক টেস্টেড না, কারণ এখানে অনেক প্রতি ম্যাচে আলটিমেটলি চেঞ্জ করতে হয়েছে। আজকের ম্যাচেও তো আমরা দেখলাম রিস জেমসকে রাইট ব্যাক হিসেবে নামানো হয়েছে, স্পেন্সকে লেফট ব্যাকে নিয়ে যাওয়া হয়েছে। তখন হচ্ছে এরিয়ালের অ্যাডভান্টেজটা যেন আর্জেন্টিনার এগেনস্ট ইংল্যান্ড কাজে লাগাতে পারে, এই জন্য টমাস টুখেল করলেন কি, বার্নকে নামালেন, নিকো রাইলিকে তিনি নামালেন, বাট কাজের কাজ হলো না। লাউতারো মার্টিনেজ যে গোলটা করেছেন, 2 ডিফেন্ডারের মাঝখান থেকে তিনি জায়গা বের করে নিয়েছেন। মানে ওই গোলের আগে ম্যাকালিস্টার আরেকবার বার পোস্টে বল লাগালেন, এরপরে ওখান থেকে আর্জেন্টিনা আক্রমণ করেছে। আর্জেন্টিনা একের পর এক আক্রমণ তখন করছে, এবং ইংল্যান্ড পুরোপুরি সবাই নিজেদের অর্ধে, ডিফেন্স লাইন 5 জন 6 জনের, তার সামনে একটা লাইন, এইভাবে ইংল্যান্ড আক্রমণ ঠেকানোর চেষ্টা করছে, মাঝখান দিয়ে আর্জেন্টিনা ঢোকার চেষ্টা করছে। আর্জেন্টিনার ক্রেডিট যে আর্জেন্টিনা ফাইনালি খেলাটাকে ছড়িয়েছে, এবং রাইট সাইড দিয়েই ছড়াতে হলো, যেখানে লিওনেল মেসিকে থাকতে হলো। মেসিকে আমি সবশেষ কবে আসলে এইবার বিশ্বকাপে এসে এখানে দেখতে পাচ্ছি, মেসি এই বিশ্বকাপে নিজেকে নতুন করে নতুন এক পজিশন আবিষ্কার করেছেন। তিনি তার ওই আদিম জায়গায় ফেরত গেছেন, যেখানে তিনি আগে খেলতেন, মানে রাইট সাইড থেকে স্টার্ট করতেন। 2015-16 পরে মানে এরপর থেকে মেসি তো আস্তে আস্তে মাঝে ঢোকার চেষ্টা করেছেন, শুরু করেছেন। একটা সময় বলা হতো না যে মেসি এখন ডিপে খেলেন। মেসির বয়স আবার বাড়ার পরে তার যে নতুন এভলিউশন করেছে, সেই এভলিউশনে 2026 সালে এসে তিনি খেলছেন রাইট সাইডে। রাইট সাইড থেকে বল যখন তিনি পেলেন, আপনি বলছেন যে লাউতারো মার্টিনেজ ফাঁকায় ছিলেন, দুজনের ভেতর দিয়ে জায়গা করে নিয়েছেন। আমি বলছি ভাই, মেসি রাইট ফুটে ওই ক্রস ওই সময় কেমনে করলো? কারণ এটা লিওনেল মেসি। হাউ কাম? এক্স্যাক্টলি, কারণ তাকে তো রাইট ফুট ইউজ করে খুব বেশি ক্রস আমরা করতে দেখি না, না, একদমই না। ওই ধরেন রাইট ফুটটা তার উইকার ফুট, কিন্তু উইকার ফুটেরও যে কি পরিমাণ পাওয়ার থাকে সেটা তিনি আরো একবার এইভাবে এই প্রমাণ পাশ করলেন। থেকে একজনকে ছিটকে ফেলে রাইট ফুটে ক্রস করেছেন, ক্রস পড়েছে জায়গা মতো, জন স্টোনসের মাথায় লাগে নাই। জন স্টোনস বহু লম্বা, মাথায় লাগে নাই। ওইখান থেকে লাউতারো মার্টিনেজ গোল কাজে কাজ করেন, যে মার্টিনেজের ইম্প্যাক্টটা এবার বিশ্বকাপে দেখার মতো। মানে মার্টিনেজ যখনই নামছেন, মার্টিনেজ তখনই সুযোগ কাজে লাগাচ্ছেন। মার্টিনেজ এর আগে হয়তো বিশ্বকাপে একটা গোল করেছেন, কিন্তু যদি তার গোলের খরা কাটিয়েছেন, পেনাল্টি থেকে কিন্তু মার্টিনেজ নামার পর থেকেই আর্জেন্টিনার খেলার ধরন পরিবর্তন হচ্ছে। তিনি ইম্প্যাক্ট রাখছেন, ইম্প্যাক্ট সাব হিসেবে লাউতারো মার্টিনেজ ফাইনালি স্টেজে এসছেন বিশ্বকাপে। এটা আর্জেন্টিনার শক্তি। এবং দেখেন আজকে কিন্তু এই চেঞ্জ গুলো কাজে লেগেছে আর্জেন্টিনা। যতগুলো চেঞ্জ লিওনেল স্কালোনি করেছেন, আপনি যখন হচ্ছে ওতামেন্দিকে নামানো হলো, ওতামেন্দিও কিন্তু একটা ওয়েল ক্লিয়ারেন্স তার কাছ থেকে আমরা দেখেছি, সেখান থেকেও বিপদ হলো। কারণ ওই মোমেন্টে ইংল্যান্ড মনে হয় লাস্টে 10-15 মিনিটে ওই একটাই তারা চান্স ক্রিয়েট করার মতো একটা মোমেন্টাম ক্রিয়েট করেছিল। ব্যাপারটা হচ্ছে কি, মানে আর্জেন্টিনা এত স্পিরিটেড ছিল এই ম্যাচের জন্য, এই ম্যাচে মানে ওই যে শুরু থেকে ফিজিক্যাল হওয়া, একটা ডুয়েলসও হার মানতে না চাওয়া, ডুয়েলসে প্রতিটা জায়গায় মানে আর্জেন্টিনার ওই অ্যাডভান্টেজ পেতে হবে। আমি আর্জেন্টিনাকে এইভাবে বল লুজ করার পরে আবারও বল রিগেইন করা, এইটা এই বিশ্বকাপে আমি এইবার এখনো পর্যন্ত দেখি নাই। যে একাগ্রতা তাদের ভেতরে দেখলাম, মানে এইভাবে আর্জেন্টিনার যে সেকেন্ড হাফ, এইভাবে আর্জেন্টিনাকে দেখেছিলাম ফ্রান্সের সঙ্গে ফার্স্ট হাফ খেলতে বিশ্বকাপে, যেখানে ফ্রান্স আসলে
মানে খাতায় পাতায় ছিল না। আর্জেন্টিনা গত বিশ্বকাপেও সেমিফাইনালে নিজেদের সেরা খেলাটা খেলেছিল ক্রোয়েশিয়ার এগেইনস্টে। আর্জেন্টিনা এইবারও বিশ্বকাপে এসে তাদের সেরা খেলাটা এখন পর্যন্ত খেললো এই সেমিফাইনালে। আমরা গ্রুপ স্টেজের পর কথা বলছিলাম এনজোকে নিয়ে, ম্যাকালিস্টারকে নিয়ে, তাদের আসলে কি হলো। এনজো ম্যাকালিস্টার জ্বলে উঠলো কখন? যখন তাদের জ্বলে ওঠা দরকার। নকআউট স্টেজে এসে তাদের কাছ থেকে ওই বেস্ট আউটপুটটা পাওয়া যাচ্ছে, এবং সে কারণে হচ্ছে লিওনেল স্কালোনি এই আটলান্টা স্টেডিয়াম থেকে তার দল নিয়ে এখন আসলে ছুট দিবেন নিউ জার্সিতে। একটা স্বপ্নের ফাইনাল হবে মনে হয়, দুই দলের ক্ষেত্রেই হিসেব করে বলা। সব দিক দিয়ে মানে স্বপ্নের ফাইনাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.